সুধী, কেমন আছেন? শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছেন এই ডিসেম্বরেই। এটি যারা আসলে ইউটিউবে এবং ফেসবুকে ভিউ ব্যবসা করেন তাদের জন্য একটা টপিক। সরকার আসলে ঘুমিয়ে রয়েছে, কারণ সরকার জানেন না যে সোশ্যাল মিডিয়ার এখন কি ক্ষমতা। শেখ হাসিনা এই ধরনের কথা বলবেন, এটা খুবই স্বাভাবিক। এর আগেও তিনি বলেছেন যে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকে যাব। এটি শেখ হাসিনা বলেছেন, কিন্তু ব্যবসা করছেন এই ফেসবুকের কিছু লোকজন, কিছু সাংবাদিক। এবং আপনি খেয়াল করবেন যে বিএনপির কোনো লোক, জামাতের কোনো লোক যখন একজন ইউটিউবার বলে যে শেখ হাসিনা ফিরে আসছেন, তখন সেটি দেখেন আসলে কি বলে। কেউ দেখেন পাগলে কি বলে শুনি তো, কেউ দেখেন দেখি তো আওয়ামী লীগের এই লোকটা কি বলছে, কেউ দেখেন এই সাংবাদিকের এই বিষয়ে কি বলছে। একটা কথা মনে রাখবেন যে শেখ হাসিনা অত্যন্ত সাবধানী একটা মানুষ, অত্যন্ত সচেতন একটা মানুষ। তিনি বাংলাদেশে এমন একটা মানুষ যে তিনি কোনো রিস্ক নেন না। তিনি ফেসবুকে একজন একটা লেখা লিখেছে, তার জন্য তাকে আয়না ঘরে অর্থাৎ গুম করা হয়েছে। তিনি এতটাই সচেতন, কোনোভাবেই সে যাতে ক্ষমতাচ্যুত না হয় তার জন্য তিনি কি না করেছেন। ঢাকা শহরে 5 জন লোক যাতে একত্র না হতে পারে, এই জন্য ঢাকা থেকে বিএনপি যখন কোনো সমাবেশের আয়োজন করেছে, সরকার প্রতিটি বাস থেকে মানুষের মোবাইল চেক করেছে। পৃথিবীতে এই রকম ব্যবস্থা খুব কম দেশেই আছে। অর্থাৎ শেখ হাসিনা যেটা করেছেন, তিনি কতটুক সাবধান ছিলেন। তিনি নির্বাচনে 18 সালে নির্বাচনে বিন্দুমাত্র রিস্ক নেননি। তিনি 300টি আসনেই জয়লাভ করেছিলেন। কয়েকটি আসন বিএনপিকে তিনি ফিরিয়ে দিয়েছেন, যে খারাপ দেখা যায়, আর 300টি আসনই আমরা পেয়ে গেলাম। এই আওয়ামী লীগকে আপনারা কিভাবে মনে করেন যে তারা আবার ফিরে আসবে? এবং কিছু মানুষ যদি মনে করেন যে আওয়ামী লীগের সমর্থক বাড়ছে, এটা মনে করতে পারেন। কারণ হচ্ছে যে মানুষের মধ্যে কিছু কিছু মনস্তত্ত্ব কাজ করে। মনে করে যে 15 বছরে তো রাস্তাঘাট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, এখন তো সেরকম হচ্ছে না। এই কারণে কিছু লোক মনে করতে পারে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা যা করেছেন, এটি ভুক্তভোগীরা জানেন যে কিভাবে প্রশাসন, পুলিশ, আর্মি, বিডিআর সবাইকে ব্যবহার করেছেন। আপনারা ভুলে গেছেন যে সেনাবাহিনী একটা এত বড় একটা প্রতিষ্ঠান, তাকে কিভাবে সেনাবাহিনীকে কিভাবে শেখ হাসিনা ব্যবহার করেছেন। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে সেনাবাহিনীকে ব্যবহার করেছেন। পৃথিবীতে খুব স্বৈরাচারী ব্যবস্থা, সামরিক বাহিনী এই ধরনের কাজ করেন না। সামরিক বাহিনী যখন সামরিক শাসন চালান, তিনিও মুখে মুখে সুন্দর কথা বলেন। আর শেখ হাসিনার সময় একজন জেনারেল, একজন আর্মি প্রধান, তিনি বললেন যে এই ধরনের ইলেকশন আমরা এত সুন্দর ইলেকশন দেখিনি, 100% যে ইলেকশনটি চুরি করা হয়েছে। এতটুকু রিস্ক এই ভদ্র মহিলা কখনো নেননি। তিনি বিরোধী দলের মত, বিরোধী দলের একটা সমাবেশ, বিরোধী দলের একটা অফিসের সামনে কয়েকটা মানুষের দাঁড়ানো, কোনো কিছুকেই সহ্য করতে পারেননি। তিনি বিরোধীদের একটা মতামতকে ব্যঙ্গ করেছেন, বিরোধীদেরকে তিনি জেলে পুরে তারপরেও তাদেরকে ছাড়েননি, তাদেরকে কটাক্ষ করেছেন। তিনি একজন মানুষকে জেলে দিয়ে তারপরে তার সম্পর্কে এমন এমন কথা বলেছেন যে তিনি মদ খান, তার লিভার পচে গেছে। এই ধরনের একটা মানুষ আবার বাংলাদেশে ফিরে আসতে পারে? যারা বলেন তারা হয় তার প্রতি অবসেস, অর্থাৎ মানসিকভাবে শেখ হাসিনার প্রতি কিছু মানুষের আছে না ভালোবাসা রয়েছে, ওই রকম কিছু লোক তো থাকবেই। এই যে এত পুরানো একটা দল, তার কিছু সমর্থক তো থাকবেই, তার তো কিছু বুদ্ধিজীবী নামে কিছু লোকজন থাকবে, সাংবাদিক নামে কিছু লোকজন লাগবে। আরেকটা কথা বলে দেই,
আপনারা যাদেরকে সাংবাদিক বলছেন তারা ক্রিয়েটেড সাংবাদিক। অর্থাৎ এই যে শেখ হাসিনার সময় কিছু চ্যানেল হয়েছে, কিছু লোককে চাকরি দেওয়া হয়েছে, এরা আদৌ কি সাংবাদিক? টেলিভিশনের সামনে কথা বললে কি সাংবাদিক হওয়া যায়? ইউটিউবের সামনে অর্থাৎ ইউটিউবে কিছু লোক কথা বললে কি তারা সাংবাদিক হয়? এবং এরা যে কথা বলছে, এই যে আনিস আলমগীর, আরও কয়েকজন রয়েছেন, তাদের নাম বললাম না কারণ তাদের সাথে আমার ব্যক্তিগত কিছু সম্পর্ক রয়েছে। তারা যেভাবে টক শোতে আসছেন, কি অধিকারে তারা আসছেন? যে মানুষটি, যে ভদ্র মহিলা মানুষকে গুম করেছেন, যে মানুষটি তার বিরুদ্ধে একটা কথা সহ্য করতে পারেননি, যে মানুষটি ডিজিএফআইয়ের কথায় চলেছেন, ডিজিএফআইকে ব্যবহার করেছেন, ডিজিএফআই দিয়ে দেশ চালিয়েছেন, তিনি কিভাবে আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন? তিনি ভালোভাবেই জানেন যে তাদের কিছু নেতাকর্মী রয়েছেন, তাদের জন্য কান্নাকাটি করার জন্য কিছু মানুষ রয়েছেন, তাদেরকে তো একটা কথা বলতে হবে। তাদেরকে তিনি বলেছেন তিনি আসবেন, সেটাকে রাজনীতির যে বিষয় হিসাবে নেওয়া হয়েছে, এটাই দুঃখজনক। আপনারা কাজ করতে পারছেন না। এই সমস্ত ফেসবুকে যে সমস্ত যারা কথা বলছেন, এরা নিজেরা বলে বলে একটা ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করছেন যে একটা গণ আন্দোলন হবে ইত্যাদি ইত্যাদি। আমি বলবো যে হ্যাঁ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে যদি আপনারা দেশ পরিচালনা করতে ব্যর্থ হন। অর্থাৎ এই যে বিএনপি এবং জামাত ইসলাম মিলে যে একটা সংসদ গঠিত হয়েছে এবং বিএনপি দেশটি পরিচালনা করছে, তারা যদি ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টে পিছিয়ে যান তাহলে তো মানুষ শেখ হাসিনার কথা বলবে। তিনি যে স্বৈরাচার ছিলেন এটা আমরা জানি। তিনি কিভাবে এয়ারপোর্ট থেকে কূটনীতিকদের অর্থাৎ একজন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিপ্লোম্যাটকেও তিনি গুম করে ফেলেছেন, কিভাবে একজন সাবেক এমপি ইলিয়াস আলীকে গুম করে ফেলেছেন, কিভাবে একজন জনপ্রতিনিধিকে একদম প্রকাশ্যে গুলি করে ফেলেছেন। এগুলোর যেহেতু বিচার হচ্ছে না, এগুলোর যেহেতু ছাড় পাচ্ছে অনেকেই, এই কয়েকটা মানুষকে ধরে আপনারা বিচার করছেন, কিন্তু কতগুলো সামরিক কর্মকর্তা, কতগুলো পুলিশ কর্মকর্তা এগুলোর সাথে জড়িত ছিল, সেগুলো কোনো বিচারই আপনারা করছেন না। এবং আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি যে আপনারা এই যে ছোটোখাটো মধ্যম মানের অপরাধীকে যেহেতু আপনারা বিচার করছেন না, আপনারা টপ কয়েকজনকে ধরেছেন, কিন্তু এই যে শেখ হাসিনার আদর্শের প্রতি, শেখ হাসিনা এককভাবে যে স্বৈরাচারগিরি করেছে, মধ্যম মানের কিছু কর্মচারী তাদেরকে আপনারা ছেড়ে দিয়েছেন। এই কারণে এই সমস্ত কথা আজকে শুনতে হচ্ছে। আপনারা তথাকথিত বিভিন্ন সরকারি অনুমোদিত অর্থাৎ শেখ হাসিনা প্রদত্ত ডিজিএফআই রিকমেন্ডেড টিভি চ্যানেল, ওগুলোকে টিভি চ্যানেল না বলে আপনি বলতে পারেন ডিজিএফআই ক্লিয়ারেন্স দেওয়া কিছু টিভি লাইসেন্স, এগুলো টেলিভিশন বলতে আমার লজ্জা লাগছে, তাদের কিছু সাংবাদিককে আপনারা সাংবাদিক হিসাবে আপনারা গণ্য করছেন। আপনারা একটি গোষ্ঠী 17 বছর কথা বলতে পারে নাই, প্রকৃত সাংবাদিক ছিল, তারা কথা বলতে পারে নাই, তাদেরকে আপনারা কিছুই মনে করছেন না। আপনারা তাদের কিছু ফেস ভ্যালু তৈরি করেছে, 71 চ্যানেল, ডিভিসি, কতগুলো চ্যানেল হয়েছে। এই চ্যানেলগুলোর সাংবাদিকদেরকে আপনারা সাংবাদিক মনে করে তাদের মতামতকে আপনারা এশিয়ান টেলিভিশন, এই সমস্ত চ্যানেলের বিভিন্ন লোকজনকে আপনারা সাংবাদিক হিসাবে আপনারা গণ্য করছেন, এটিই দুঃখজনক। যাই হোক, আমি আসল কথা ফিরে আসি যে শেখ হাসিনা এতটাই ভীত ছিল যে তিনি তার বিরুদ্ধে একটা লেখা লিখলে তিনি ভয় পেয়ে গিয়েছেন। তাকে ভয় না পেলে তাকে গুম করে কেউ? ভয় না পেলে ডিজিএফআই দিয়ে, আর্মি দিয়ে দেশ চালায় কেউ? ভয় না পেলে রাস্তাঘাট বন্ধ করে কেউ এইভাবে চলাফেরা করে? শেখ হাসিনা এতটাই ভয় পেতেন গণতন্ত্রকে, শেখ হাসিনা এতটাই ভয় পেতেন জামাত ইসলামকে, শেখ হাসিনা এতটাই ভয় পেতেন বিএনপিকে, শেখ হাসিনা এতটাই ভয় পেতেন তারেক জিয়াকে,
শেখ হাসিনা এতটাই ভয় পেতেন গণতন্ত্রকে, শেখ হাসিনা এতটাই ভয় পেতেন মানবাধিকারকে, বিদেশি মানবাধিকার সংস্থা, সবচেয়ে বড় কথা হচ্ছে একজন বিচারককে শেখ হাসিনা এতটাই ভয় পেয়েছেন যে বিচারক শুধু একটা কথা বলেছে গণতন্ত্রের জন্য, তাই তাকে সহ্য করতে পারেনি, তাকে কিভাবে দেশ থেকে বের করে দিলেন। একজন বিচারক যিনি শেখ হাসিনার নিয়োগকৃত, যিনি শেখ হাসিনার কথায় উঠতেন বসতেন, যিনি শেখ হাসিনার কথায় যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছেন, তার একটা কথাকে যিনি সহ্য করতে পারেননি, সেই ভদ্র মহিলাকে নিয়ে আপনার কথা বলেন। লজ্জার ব্যাপার। এই ভদ্র মহিলা যে দেশে আছে সে নিরাপদে আছে। আজকে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে শেখ হাসিনা কোন বিমানে গেল, কার আলোচনায় গেল, কিভাবে এই ভারতের সাথে তার কোনো তথ্য নিয়ে আপনারা গবেষণা করছেন না, আপনারা অনুসন্ধান করছেন না। একটি হাফ ডান রেভলিউশন হয়েছে। এই যে ইউনূসের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কারণ সবাই জানে যে বিএনপির বিরুদ্ধে এখন কথা বলা যাবে না। বিএনপিকে না খেপিয়ে ইউনূসকে ভিলেন বানিয়ে যদি একটা পরিস্থিতি তৈরি করা যায়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে বিপ্লবটি যে সংগঠিত হয়েছিল, এটি প্রচলিত গণ আন্দোলনের মাধ্যমে কোনোদিনও সম্ভব ছিল না। এরশাদকে যেভাবে পতন করা হয়েছে সেইভাবে শেখ হাসিনাকে পতন করা যেত না। এটি একটি গৃহযুদ্ধ ছিল। আপনি পুলিশ, আর্মি সবাই মিলে শেখ হাসিনার পক্ষে কাজ করেছে। শেষের দিকে আর্মি যখন বলেছে আমরা এই কাজ করতে পারবো না, তখনই শেখ হাসিনা বাধ্য হয়েছেন দেশ থেকে যেতে। আর্মিরা কেন বলেছেন এটাও আপনারা জানেন, এটা নিয়ে আরেক আলোচনা রয়েছে, আমি আরেক দিন বলবো। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার পাত্র নয়। তিনি সব কিছু ঠিক করে তার বন্ধু রাষ্ট্রে সে কাকে, তার যারা বাংলাদেশ ওই সময় পরিচালনা করেছে তার একটা বড় অংশ ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে এই বাংলাদেশটা পরিচালিত হয়েছে। এবং তারা যে গিয়েছে, কিভাবে গেল, কার সাথে কথা হলো, পুরা জিনিসটা জাতির সামনে স্পষ্ট করা হয়নি। এই কারণেই এই ধরনের দুই পয়সার সাংবাদিকরা আজকে কথা বলতে পারতেছে। কিভাবে শেখ হাসিনা ভারতে কোন মর্যাদায় রয়েছেন। আর পররাষ্ট্রমন্ত্রী এই যে সামাওয়াত প্রতিমন্ত্রী, উনি বলেন যে আমরা প্রক্রিয়া শুরু করেছি তাকে ফেরত আনার জন্য। অফিসিয়ালি আপনারা কি করেছেন? এই যে একটা পররাষ্ট্রমন্ত্রী রেখেছেন, খুব বুদ্ধিমান লোক, খুব ইংলিশে কথা বলতে পারে, তিনি আনুষ্ঠানিকভাবে কি কর্মকাণ্ড করছেন? জাতিসংঘে চিঠি দেওয়া উচিত ছিল যে এই যে বাংলাদেশে এতগুলো লোক মারা হয়েছে, এই যে এতবার গণতন্ত্র হত্যা করা হয়েছে, এই যে বিনা ভোটে ইলেকশন করেছেন। আমার কথা হচ্ছে শেখ হাসিনাকে আপনি এই যে 1500 লোক মেরেছে এই জন্য আপনার অভিযুক্ত করেন? আমি এই জন্য অভিযুক্ত করি না। শেখ হাসিনা যে অবৈধ নির্বাচন করেছেন, এক একটা অবৈধ নির্বাচন 5 বছরের জন্য সে অনেকগুলো অন্যায় করেছেন। এক একটা অবৈধ নির্বাচনে সে উতরিয়েছে, আরও কিছু অন্যায় করেছেন। একবার সে অবৈধ নির্বাচন করে এই যে কিছু মানুষকে ফাঁসি দিলেন, আরেকবার তিনি এই অবৈধ ইলেকশন করে এই যে গুম করলেন, আরেকবার অবৈধ নির্বাচন করে এই যে এতগুলা মানুষ মারলেন। এই অবৈধ নির্বাচনের ব্যবস্থা করেছিল খায়রুল হক। খায়রুল হকের বিচার কোথায়? যে লোকটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তার বিচার কোথায়? আপনারা বিচার করবেন না, আপনারা কোনো অ্যাকশনে যাবেন না, আপনারা এই ধরনের কথা তো শুনতেই হবে। শেখ হাসিনা আসলো, আরে বাবা শেখ হাসিনা আসলো না গেল এটা তো বিষয়ই না। এই যে 17 বছরের অব্যবস্থাপনা, সেটাকে মেরামত করেন। আপনারা কেন বিচার করছেন? এই যে এতগুলা নির্বাচন হলো, এতগুলা বেতন পেল সংসদ সদস্যরা, এগুলো ফেরত নেন, এদের সম্পদ বাজেয়াপ্ত করেন। এদের এত তেলালা কথাবার্তা সব বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়া উচিত। আমরা এর সাফারার, আমরা জানি কিভাবে আমরা ভয়ে ভয়ে বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশ থেকে বের হয়েছি, কিভাবে আওয়ামী লীগ লোকদেরকে সালাম দিয়ে তোষণ করে অভিনয় করে আমাদের চলতে হয়েছে। আমরা কিভাবে আওয়ামী লীগ লোককে যাতে না খেপে, তারা খেপলে আমাদের জীবন শেষ করে ফেলবে,
কোনো সাংবাদিক আমাদের রক্ষা করতে পারবে না, কোনো মানবাধিকার কর্মী আমাদের রক্ষা করতে পারবে না, এমন একটা সিচুয়েশন আমরা গিয়েছি। সেই সিচুয়েশন থেকে যারা আজকে মুক্ত হয়ে বড় বড় কথা বলেন, তাদের চোখের সামনে এই বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন।